আমরা আজকে শুরু করব এনকোডিং দিয়ে। আমরা কি ডেল্টা মডুলেশন পড়ছিলাম? ডেল্টা মডুলেশন ডেল্টা মডুলেশন কি পড়েছিলাম আমরা? না স্যার, ডেল্টা মডুলেশন মনে হয় বলছিলেন যে আজকে করাবেন। ডেল্টা মডুলেশন পড়াই নাই। দাঁড়ান আমি একটু চেক করি। আচ্ছা, ডেল্টা মডুলেশনটা পড়ানো হয় নাই, আমরা একটু পিছিয়ে আছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করে দিব, সমস্যা নেই। তাহলে আমরা তো হচ্ছে গিয়ে এই জিনিসটা পড়া শেষ করিনি। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই স্লাইড? জি স্যার। ওকে, তাহলে দেখেন আমরা অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড শিফটিং নিয়ে পড়াশোনা করেছি, ফ্রিকোয়েন্সি শিফটিং নিয়ে পড়াশোনা করেছি। তো এগুলো তো হচ্ছে কি, দেখেন এই যে ফ্রিকোয়েন্সি শিফটিং, ওয়ান থাকলে ফ্রিকোয়েন্সি একরকম হয়, জিরো থাকলে ফ্রিকোয়েন্সি আরেক রকম হয়। এখানে সেটাই আমরা দেখতে পাচ্ছি। এরপরে বলেছিলাম যে আপনার বাইনারি যে এফএসকে আছে, বাইনারি কেন বলা হচ্ছে? এটা এই এফএসকেটাকে ধরেন আমি বাইনারি কেন বলতেছি, কারণ দেখেন এখানে আমার এটাকে বাইনারি কেন বলা হচ্ছে। আমার এখানে সিম্বল কয়, মানে এখানে যদি আপনি একটু খেয়াল করেন, অনেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায় বা বলা যায়। ধরেন আমার একটা ধরেন নাম্বার অফ সিম্বলস, মানে কয়টা সিম্বল থাকবে, নাম্বার অফ কি সিম্বলস ইকুয়ালস টু হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার n আকারে। এই এনটা হচ্ছে আপনার নাম্বার অফ বিটস। তাহলে এইখানে আমি একই সাথে মানে একটা সেম টাইমে আমরা কয়টা বিট ইউজ করছি বলেন তো? একটা না? ধরেন আমি যদি বলতাম যে আমার জি এই স্যার, একটা লেভেলটাকে, একটা হবে। হ্যাঁ যদি আমি বলতাম যে ঠিক আছে, এখানে যদি এরকম থাকতো যে ধরেন এই লেভেলটাকে আপনার বোঝানোর জন্য ইউজ করতেছে 1 1, বা এই লেভেলটাকে বোঝানোর জন্য আপনি ইউজ করতেছে 0 0, তাহলে আমরা দেখতাম যে এখানে দুইটা করে বিট ইউজ করতেছে। তো এরকম না, আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা সময়ে এই লেভেলগুলোকে প্রকাশ করার জন্য আমরা একটা বিট ইউজ করতেছি। তাহলে এখানে এন হবে কত, 1, আলটিমেটলি 2, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2। তার মানে এখানে আমার সিম্বলস হচ্ছে দুইটা। তো সিম্বলস গুলো আবার কি কি? একটা সিম্বল মানে আমি তাহলে এক বিটের দুইটা সিম্বল করা যায় কিরকম, একটা হচ্ছে 0, একটা হচ্ছে কি 1। যদি আমি দুইটা করে বিট ইউজ করতাম তাহলে আমার আসতো নাম্বার অফ সিম্বলস 2 2 কত 4। তার মানে চারটা সিম্বল তৈরি হতো কি কি, একটা হচ্ছে 0 0, দুইটা বিট ইউজ করলাম। আর এটা হচ্ছে কত 0 1, আর একটা কি 1 0, আর এটা হচ্ছে 1 1। তাহলে এখানে আমার চারটা সিম্বল থাকতো এবং প্রত্যেকটা সিম্বলে আমার দুইটা করে বিট ইউজ করা হয়েছে। ঠিক আছে? এখন দেখেন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমার দুইটা সিম্বল রয়েছে, এই যে সিম্বল 1 এবং সিম্বল 0, এবং দুইটা সিম্বলে আমার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি প্রদর্শন করতেছে। তাহলে আমি বলতে পারি যে এখানে আমার আলটিমেটলি সিম্বল কয়টা, দুইটা। এই জন্য এটাকে আমরা বলতেছি বিপি, সরি এটা যেহেতু ফ্রিকোয়েন্সি শিফট কিং, তাহলে এটাকে আমি বলতে পারছি বিএফএসকে, মানে বাইনারি ফেজ ফ্রিকোয়েন্সি শিফট কিং। মানে এখানে আপনার যেহেতু দুইটা সিম্বল আছে, এই দুইটা সিম্বলে আপনার দুই ধরনের ফ্রিকোয়েন্সি ক্রিয়েট হয় বা দেখা যায়। এই জন্য এটাকে এফএসকে বা বিএফএস কেও বলা যাবে। ঠিক আছে? এখন আমরা যদি ডিটেকশনটা দেখি, মানে কিভাবে ডিটেক্ট করে আর কি, তাহলে এখানে দুইটা প্রসেস আছে। একটা হচ্ছে নন কোহেরেন্ট ডিটেকশন, আর একটা হচ্ছে কি কোহেরেন্ট ডিটেকশন। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এখানে আপনার জেএফএসকে যে ডিটেকশনটা সেটা দুই রকমের আছে। একটা হচ্ছে নন কোহেরেন্ট ডিটেকশন, আর একটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। তো নন কোহেরেন্ট ডিটেকশনটা কি, অনেকটা এনভেলপ ডিটেকশনের মতো। এই কারণে কি করা হচ্ছে, যেহেতু এখানে আমার দুইটা ফ্রিকোয়েন্সি থাকে দুই ধরনের, এই জন্য দুইটা আলাদা পাথ থাকে, দুইটা আলাদা ব্যান্ডউইথ, দেন দুইটাকে প্রত্যেকটাকে একটা আলাদা ইনভেলপ ডিটেক্টরের মধ্য দিয়ে পাঠিয়ে দেন হচ্ছে
কম্পেয়ার করে আমরা ডিসিশন মেকিং করতে পারি। এটা হচ্ছে আমার নন কোয়ারেন্ট ডিটেকশন। আর কোহেরেন্ট ডিটেকশনটা কিরকম, যেখানে আমরা দেখেছিলাম যে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড মডুলেশনের ডিমডুলেশনের ক্ষেত্রে যদি আমার কোহেরেন্ট বা প্রোডাক্ট ডিটেকশন টাইপ হয়, তাহলে আমার ডিমডুলেটর সাইডে একটা ক্যারিয়ার যোগ করতে হয়, যে ক্যারিয়ারটা হুবহু আমার ওই মডুলেশন করার জন্য যে রকম টাইপের আমরা ক্যারিয়ার তৈরি করেছিলাম, আমরা ঠিক ওই টাইপেরই ক্যারিয়ার সিগন্যালটা দিয়ে থাকি ডিমডুলেটর সাইডে। তাহলে কোয়ারেন্টেশন কি হচ্ছে, এই যে এখানে আপনার যেহেতু দুই ধরনের ফ্রিকোয়েন্সি আছে, যে দুইটা পাথ তৈরি করা হয়েছে, এবং একটার জন্য হচ্ছে ওমেগা সি নট, আরেকটার জন্য ওমেগা সি ওয়ান, দেন লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাঠিয়ে দেন কম্পেয়ার করে আমরা ডিসিশন মেক করি। এবং আলটিমেটলি আমরা এইভাবে এই যে প্রসেসরের মাধ্যমে যেভাবে ডিমোডুলেট করা হচ্ছে বা ডিটেক্ট করা হচ্ছে, সেটাকে আমরা বলতেছি কোহেরেন্ট ডিটেকশন। এগুলো নিয়ে আমরা টুকটাক আগেও জানি। এখন চলে আসতেছি আমরা ফেজ শিফট কিং, পিএসকে। এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি আমাদের ফেজের শিফটিং ঘটে। কিরকম দেখেন, এটা হচ্ছে কি আমাদের, এটাকে আমরা এই যে দেখেন, এটা হচ্ছে আমার একই, এটা হচ্ছে আমার একটা বাইনারি ডাটা। ঠিক আছে, তো বাইনারি ডাটা, এবং ধরেন এইখানে আপনার কি হচ্ছে, আমি কি এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে নাকি আরেকবার দেখাবো বলেন? স্যার আরেকবার দেখান। হুম, ঠিক আছে। ধরেন আমরা তো অ্যাকচুয়ালি পিএসকে নিয়ে স্যার স্ক্রিনটা চলে গেছে। আসতেছে। এখন দেখেন, আমরা অ্যাকচুয়ালি ধরেন এখন কি করতে চাচ্ছি, আমরা আসলে এই পিএসকে সিগন্যালটা কিভাবে তৈরি হয় সেটা আমি একটু দেখাতে চাচ্ছি। হুম, তো এদিকে ধরেন আমার বাইনারি ডাটার জন্য আমি ঘরটা আঁকছি, এই সাইডে আমি ক্যারিয়ারের জন্য, আর এইটা আমি রাখছি আপনার ওই পিএসকে মডুলেটেড সিগন্যালের জন্য। তাহলে এটা হচ্ছে আমার পিএসকে সিগন্যাল, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল, আর এটা হচ্ছে আমার বাইনারি যে সিগন্যালটা আছে, মানে বাইনারি ডাটা। এরকম। এখন ধরেন আমার বাইনারি ডাটাটা এরকম 0 1 0 0 1 1। যদি এরকম হয়, আমি একটু আলাদা করে ফেলি লেবেলিং করে, যাতে করে আমার রাখতে সুবিধা হয় আর কি। আচ্ছা, গেল। তাহলে তাহলে আমি এখন বাইনারি ডাটাটাকে ফেলি। তো বাইনারি ডাটাটা হলো সাপোজ 0, তো 0, তারপর হচ্ছে আপনার 1, দেন 0, তারপর হচ্ছে 0, দেন হচ্ছে আপনার 1 1। এই যে এরকম ধরেন আপনার বাইনারি ডাটাটা এরকম দেখালাম। তাহলে এখন আমার ক্যারিয়ার সিগন্যালটা কি, সাপোজ ধর আমার ক্যারিয়ারটা দেখতে কিরকম, ক্যারিয়ার সিগন্যালটা দেখতে কেউ আইকেন না, দাগ দিবেন না কেউ স্ক্রিনে। ওকে, তাহলে কি দেখা গেল, এটা হচ্ছে আমার ক্যারিয়ার সিগন্যাল।
তাহলে যখন আমি এই পিএসকে সিগন্যালটা আঁকবো, দেখেন তো আমরা বলছি 0 মানে নো ফেজ শিফট, 1 মানে হচ্ছে 180 ডিগ্রি ফেজ শিফট। তাহলে জিরো যদি যদি আমার এখানে জিরো আছে এতটুকু সময়ে, তাহলে আমার এখানে কোনো ফেজ শিফট হবে না, তার মানে এই সিগন্যালটা যেরকম আছে ওই রকমই হবে। ঠিক আছে, তাহলে আমি ওই রকম সিগন্যালই আঁকবো। এই যে আঁকলাম, এই যে এখন এখানে আছে হচ্ছে কত, 1। তাহলে 1 হলে আমার যে শিফটটা হয় সেটা কিরকম, সেটা হচ্ছে আপনার কত, 180 ডিগ্রি। তাহলে এরপরে আমার এই মেইন সিগন্যালটা এই অবস্থায় কিন্তু এই দিকে চলে গেছে নিচে, কিন্তু আমার যদি 180 ডিগ্রি ফেজ শিফট, তার মানে সে এখন উপরের দিকে যাবে। তাহলে আমি আঁকি, তাহলে এখান থেকে যে সেম সিগন্যালটা হবে এরকম। এই যে আঁকলাম, আঁকার পরে দেখেন এখন আবার এই যে জিরো, এই পোর্শনে আসছে আপনার জিরো। তাহলে এখানে আমার সিগন্যালটা দেখতে যেরকম ঠিক সেরকম ভাবেই হবে, এখানে আর কোনো ফেজ শিফটটা হবে না। তাহলে আঁকলাম, আবার এইখানেও কিন্তু এই যে আবার জিরো চলে আসছে, তাহলে এখানে আমার তো কোনো ফেজ শিফট হবে না, তার মানে যেরকম আছে ওইরকমই। তাইলে এখানে আর আসলে আমার সিগন্যাল কোনো কিছু চেঞ্জ হবে না, যেরকম আছে ঠিক সেই রকমই চলে আসবে। এই যে হলো, এরপর আবার এখানে 1 চলে আসছে, তার মানে এখানে 1 মানে হচ্ছে যে এই পয়েন্টে এটা নিচের দিকে চলে গেছিল, তার মানে এটা আমার 180 ডিগ্রি ফেজ শিফট, নিচের দিকে না যে উপরের দিকে যাবে তখন, তাহলে যেরকম হয়ে এই যেরকম হবে। হওয়ার পর এরপর আবার এখানে 1, তার মানে আবার ফেজ শিফট হবে, আবার ফেজ শিফট হয়ে যেরকম হবে। এখন দেখেন বুঝা গেছে? হুম। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এইটা গেল আমার পিএসকে, এবং এখানে আপনার ফেজ শিফটটা দুইটা লেভেলের মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা হচ্ছে জিরো ফেজ শিফট এবং আরেকটা হচ্ছে কি 180 ডিগ্রি ফেজ শিফট, এই আর কি। এখন আমি আপনাদেরকে অন্য আরেকটা কিছু দেখাবো। তা আমাদের আসলে পিএসকে জিনিসটা আমরা বুঝে ফেললাম, এখানে যে সেটাই আঁকা হয়েছে, যে এখানে জাস্ট এখানে ক্যারিয়ার সিগন্যালটা আঁকে নাই, এই কারণে আপনি একটু কনফিউজ হতে পারেন। তো এই জন্য আমি ক্যারিয়ার সিগন্যাল লিখে তারপরে দেখানোর চেষ্টা করলাম। তাহলে এটা হচ্ছে আমার পিএসকে বা বিপিএসকে। আচ্ছা, ডিটেকশন অফ পিএসকে এটা একটু দেখে নেবেন, জাস্ট হচ্ছে কিভাবে কি করে আগেরটার মতোই। তো এটা আসলে আমি বেশি বিস্তারিত কিছু বলছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো এই এম এর ডাটা ট্রান্সমিশন সিস্টেমস, এটা আসলে মানে কি। এম এর ডাটা ট্রান্সমিশন সিস্টেমস, তো এটার এই এ আর ওয়াই লিখলেও এটার উচ্চারণটা হবে অ্যারে। তো আমরা তার আগে এখানে একটু, তার আগে ওই এম এরেটা যাওয়ার আগে আমরা একটু কোয়াড্রেচার ফেজ শিফট দেখবো, যাতে করে বুঝতে আমাদের সুবিধা হয়। আমরা বলছিলাম কোয়াড্রেচার মানে কি 90 ডিগ্রি, তাহলে এখানে কোয়াড্রেচার ফেজ শিফট কিং যেটা, সেখানে আপনার ফেজ শিফট হবে এই ক্ষেত্রে কিউপিএস ক্ষেত্রে আপনার একই সাথে কয়টা বিটের ইনফরমেশন পাস করে বলেন তো। এই কোয়াড্রেচারে আপনার একই সাথে কয়টা বিটের ইনফরমেশন পাস হয়, দুইটা না? এই যে 0010, এখানে কয়টা করে বিট নিয়ে তৈরি প্রত্যেকটা ইনফরমেশন? দুইটা। দুইটা, তার দুইটা মানে করে। একই সাথে আপনার দুটো করে বিট পাস হয়। এখন যেহেতু আমার দুইটা, তাহলে নাম্বার অফ সিম্বলস কত, 2 2, তার মানে হচ্ছে 4। চারটা সিম্বল কি কি, এই যে 0001, বা এটা 10 লিখছে, তারপরে 01 এবং 11। ঠিক আছে, তো যাই হোক এটা আমরা বললাম। তো এটার মানে হচ্ছে 0, এটা মানে হচ্ছে 2, এটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে 3, তাই লেখা হয়েছে আর কি। এখন
দেখেন আমরা কেন এটাকে কোয়াড্রেচার বলতেছি, এর একটা কারণ হচ্ছে ধরেন এই যে 0 0 একটা সিম্বল, এর জন্য আপনার ফেজ শিফট হয় 0 ডিগ্রি। এর পরের যে অ্যাডজাসেন্ট সিম্বল সেটা কত, 0 1, এবং এটার জন্য আপনার ফেজ শিফট হয় কত, 90। এর পরের সিম্বলটা কত, 10, এর জন্য ফেজ শিফট হয় আপনার 180 ডিগ্রি। আর এর পরের সিম্বলটা হচ্ছে 11, এর জন্য ফেজ শিফট হয় কত, 270 ডিগ্রি। তাহলে দেখেন একটা যে সিম্বল এবং তার সাথের পরের সিম্বলটার মধ্যে আমার ফেজের ডিফারেন্স কত, 90 ডিগ্রি না? আর কোয়াড্রেচার মানে হচ্ছে 90 ডিগ্রি। এই কারণে এই ধরনের ফেজ শিফট কিং এর নামকরণ করা হয়েছে কোয়াড্রেচার ফেজ শিফট কিং। বুঝা গেছে? এখন যেটা হয়েছে দেখেন, তাহলে আমি কি বললাম দেখেন একটু খেয়াল করবেন। তাহলে এখানে আমার ক্যারিয়ার সিগন্যাল দেওয়া আছে, এখান থেকে আমি মডুলেটেড সিগন্যালটা বের করবো, এবং যেখানে বাইনারি ডাটাটা দেওয়া আছে এরকম, সাপোজ আপনার কাছে কি ছিল, বাইনারি ডাটাতে দেখতে এরকম ছিল। আপনার বাইনারি ডাটা তো আপনার সিকোয়েন্স আকারে আসে, সাপোজ ধরেন এরকম ছিল। তাহলে এখান থেকে আমার দুটো করে যেহেতু এটা কোয়াড্রেচার, তাহলে আমার কোয়াড্রেচারে দুইটা করে ইনফরমেশন পাস, এই জন্য দুইটা করে বিট আমাকে আলাদা করে নিতে হবে একই সাথে। এই যে এইভাবে, এই জন্য আলাদা করে নিয়ে যেভাবে পরে এইভাবে লিখছে, লেখার পরে যেখানে 0 0 আছে, এখানে 10 আছে, 01 আছে এবং 11 আছে। এখন এই সিগন্যালটা আসলে কিভাবে, 0 0 জন্য আমি বলছি আপনার কোনো কি হবে না, ফেজ শিফট হবে না। তাহলে দেখেন এতটুকু অংশ জুড়ে, এখান থেকে এতটুকু অংশ জুড়ে আপনার কোনো ফেজ শিফট হবে না। তাহলে এই সিগন্যালটা দেখতে যেরকম ছিল, আপনার এই সিগন্যালটা ঠিক সেরকমই আছে না? এই যে একই রকমই আছে না? কোনো কিন্তু ফেজ শিফট হয় নাই। জি স্যার। এরপরে 10, 10 মানে কত ডিগ্রি ফেজ শিফট? 180 স্যার। হুম, 180। 180 ডিগ্রি। এখন আপনি 180 ডিগ্রি কিভাবে এটাকে ডিফাইন করবেন? তাহলে দেখেন আমার এই পয়েন্ট থেকে 10 শুরু হয়েছে, এই এতটুকু। তাহলে এটা চলে গেছে এরপর থেকে উপরের দিকে, তাহলে 180 ডিগ্রি হলে এটা নিচের দিকে চলে যাবে এখান থেকে। এবং এই এখান থেকে এতটুকুতে যেরকম সিগন্যাল ছিল তার বিপরীত মুখী হবে, যে দেখেন এই যে বিপরীত দিকে, এই যে পর্যায়ে উপরে চলে গেছে, এই যে নিচ থেকে উপরে গেছে, তাহলে এটা উপর থেকে নিচে আসবে, যে আসলো। আসার পরে এখন বলতেছে 01, 01 মানে কত ডিগ্রি ফেজ শিফট, 90। তাহলে এখন কিভাবে 90 ডিগ্রি আঁকবেন? এটা একটা সহজ বুদ্ধি আছে, দেখাই দিই। দেখেন এটা কিন্তু 0 থেকে উঠতেছে, তাহলে এটাকে আমি কি 0 বলতে পারি। তাহলে এখান থেকে এটা, এখান থেকে যদি আমি মূল বিন্দু হিসাব করি, তাহলে এখান থেকে 90 ডিগ্রি কোনটা, এখানে না? এখানে না 90 ডিগ্রি? জি স্যার। তাহলে আপনার যদি এখান থেকে আমার 90 ডিগ্রি ফেজ শিফট হয়, তার মানে আমার সিগন্যালটা এখান থেকে যেটা শুরু হবে, এই যে এইখান থেকে, এই জন্য যে এখান থেকে আঁকা শুরু হয়েছে, এই যে এই যে এখান থেকে, এই যে এটা, তাহলে এই যে এখান এখান থেকে এই যে এটা চলে আসছে, গেল। এরপরে যখন এই পয়েন্টে এসে গেছি, এরপর যখন আমি এই পয়েন্টে চলে আসছি, তখন আমার আসছে 11, 11 মানে হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এখান থেকে 270 ডিগ্রি ফেজ শিফট কোথায়, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর এটা হচ্ছে কত, 270। তাহলে আমার সিগন্যালটা এখান থেকে যে এই এখান থেকে শুরু হবে, তাহলে যে এখান থেকে শুরু হয়ে এই যেভাবে চলতে থাকে, এই যে এরকম। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কোয়াড্রেচার ফেজ শিফট কিং, যেখানে একটার সাথে আরেকটার ফেজ শিফট হচ্ছে 90 ডিগ্রি। এখন একটা কথা বলি আপনাকে, এখন আমরা এখান থেকে এম এরে, এই যে কনসেপ্টটা ছিল এম এরে, এটা কিভাবে আসছে সেটা দেখাবো। আমরা এখানে বলতেছি এম এরে, এম এরে এর মানে হচ্ছে এমটা হচ্ছে কি, যে আসলে নাম্বার অফ সিম্বলস বোঝায়। তাহলে এম যদি নাম্বার অফ সিম্বল বুঝে, এটাকে কিভাবে প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার এন এরে, এন এরে, এন এরে। তাহলে আপনি আমাকে বলেন এটা হচ্ছে কি, কিউপিএসকে।
তাহলে এখানে আমার দুইটা করে বিট, তাহলে এখানে এখানে আমার দুইটা করে বিট বিট পাস একসাথে। তাহলে এখানে নাম্বার অফ সিম্বলের সংখ্যা কয়টা হবে? চারটা না? চারটা। তাহলে এটাকে আমি কিউপিএস কে যেমন বলতে পারি, ঠিক তেমনি বলতে পারি এম এর কি টাইপের, এটা হচ্ছে এম এর পিএস কে। এখন এই যে পিএস কে ফেজ শিফটিং, এম এম হচ্ছে টোটাল নাম্বার অফ সিম্বল, যেটা আপনার 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4। তার মানে এটাকে আমি বলতে পারবো 4 এর পিএস কে অথবা কিউপিএস কে। কথা বোঝা গেছে? হুম। জি স্যার। ওকে, তাহলে এখন আমরা একটু বিস্তারিত আসি। এই যে এখানে আমরা বলতেছি কি যে টিবি টিবি জিনিস আপনারা এটা একটু দেখেন, 1 মিনিট সময় নিয়ে চারটা পয়েন্ট একটু দেখেন। তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন, যে ইন দ্য বাইনারি ডাটা ট্রান্সমিশন উই সেড অনলি ওয়ান অফ দ্য টু পসিবল সিগন্যাল ডিউরিং ইচ বিট ইন্টারভাল। মানে একটা বিট থেকে, মানে ধরেন আপনারা তো ধরেন আপনি সিরিয়াল আকারে এরকম বিট পাঠাচ্ছেন, তাহলে একটা বিট থেকে আরেকটা বিট পৌঁছাইতে বা ডাটা ট্রান্সমিট করতে, বা বিট একটা বিট এই সময় ধরেন আপনার 0 ট্রান্সমিট করতেছে, তাহলে এই ঠিক এই সময় থেকে এর পরের যে বিটটা আছে 1, সেটা ট্রান্সমিট করতে যতটুকু সময় লাগে সেটাকে আমরা বলতেছি ইচ বিট ইন্টারভাল, যেটাকে আমরা টিবি দ্বারা প্রকাশ করতেছি। আর এখানে কি বলছে, এম এর ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উই মে সেড ওয়ান অফ দ্য এম পসিবল সিগন্যালস, মানে এম সংখ্যক সিগন্যাল আমরা পাঠাবো ইচ সিগন্যালিং ইন্টারভালের জন্য। কারণ কি আমরা বলছি যে আপনার এম সংখ্যক সিম্বল থাকবে, এই জন্য আমরা হচ্ছে কি যে আপনার ওই এম পসিবল সিগন্যালস পাঠাবো। আমি আরো বিস্তারিত বলবো, যেখানে আপনার এম হচ্ছে কত 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে নাম্বার অফ বিটস। আর আপনি এই যে টোটাল যে টাইমটা লাগে ট্রান্সমিশন করার জন্য, সেটাকে যদি আমি টি ধরি, তাহলে আপনার হবে এন ইন্টু টিবি, যে টিবি হচ্ছে একটা বিট থেকে আরেকটা বিটে ট্রান্সফার করতে যতটুকু সময়, আর এন মানে ওটা টোটাল নাম্বার অফ বিটস, এই আর কি। এখন আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। তাহলে এই এই বড রেটটা একটু দেখে নিন, আমি পরে এটা দেখাবো, কিন্তু আসলে মেইন জিনিসগুলো একটু বলে দিচ্ছি আপনাদেরকে। তো এইখানে দেখেন, এইখানে যে আমার প্রথম যে এ নাম্বারটাকে কি বলছে বলেন তো? এই নাম্বার এটা হচ্ছে আমাদের এই এই ধরনের গ্রাফ যেমন দেখতে পাচ্ছেন, যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এক্স এক্সিস ওয়াই এক্সিস, দুইটা এক্সিস, এবং এইটা হচ্ছে আমার অনেকটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মতো। পোলার কোঅর্ডিনেট সিস্টেম পড়ছেন না? জি স্যার। পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মতো, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেটস। তো কিভাবে, যেখানে আমার অ্যামপ্লিটিউড থাকে এবং ফেজ থাকে, কি বললাম, এটা হচ্ছে অনেকটা আপনার পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মতো, এবং যেখানে হচ্ছে আপনার একটা, এখানে আপনার হচ্ছে কি থাকে, এই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমে আপনাদের হচ্ছে ম্যাগনিটিউড প্রকাশ করা থাকে, এবং কি বলেন তো, এবং হচ্ছে আপনার ফেজ অ্যাঙ্গেল থাকে। তাহলে আপনি এখন এখানে ম্যাগনিটিউডটা কিভাবে প্রকাশ করা যায়? ধরেন আপনার ম্যাগনিটিউডটা কি আপনি নিজেও জানেন, এটা হচ্ছে আমাদের যদি অরিজিন হয়, আমি একটা অন্য কালারের পেনে ধরেন এই যে অরিজিন, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে অরিজিন ধরেন আমি এখানে একটা স্টেট প্রকাশ করছি বা একটা অবস্থা, ধরেন এইখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টের আমি ম্যাগনিটিউড এবং ফেজটা এটা কিভাবে বের করবো, সেটা হচ্ছে অরিজিন থেকে ওই পয়েন্ট পর্যন্ত যে দূরত্ব বা রেডিয়াস যেটা আপনারা জানেন, সেটাকে আমি বলে থাকি ওই ওইটার হচ্ছে অ্যামপ্লিটিউড। দ্যাট মিনস এই মূল বিন্দু থেকে অপর বিন্দুর যে মধ্যবর্তী যে ডিফারেন্সটা বা সরলরৈখিক যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আপনার ম্যাগনিটিউড। আর ফেজ অ্যাঙ্গেল কোনটা, সেটা হচ্ছে এই অরিজিন থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে আপনার এই যে অ্যামপ্লিটিউডটা
যে অ্যাঙ্গেল সৃষ্টি করেছে সেটাকে আমি বলে থাকি ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা, এখন এই ধরনের যে ডায়াগ্রামটা আছে এটাকে বলা হয় কনস্টিলেশন ডায়াগ্রাম বা কনস্টিলেশন গ্রাফ। কি বললাম? কনস্টিলেশন ডায়াগ্রাম। এটা কিন্তু আমাদের ভেক্টর ডায়াগ্রাম না। তাহলে কি বললাম? এটা হচ্ছে আমাদের কনস্টিলেশন ডায়াগ্রাম। এখন এই কনস্টিলেশন ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রামের মধ্যে পার্থক্য কি, এটা একটা কোশ্চেন হতে পারে। তো কনস্টিলেশন ডায়াগ্রামে যেটা হয়, আপনার প্রত্যেকটা যে সিম্বল আছে ভালো করে বুঝেন। সিম্বল কোনটা? ওই যে এম বলছিলাম, ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। তো প্রত্যেকটা যে সিম্বল আছে সেই সিম্বলগুলোর জাস্ট হচ্ছে আমরা অবস্থান বা স্টেটটা দেখাই। কিন্তু ভেক্টর ডায়াগ্রামে কি হয়, সাপোজ ধরেন আমি কনস্টিলেশন ডায়াগ্রামটা তৈরি যদি করি, তাহলে জাস্ট আমি এখানে কি করব, জাস্ট এই অবস্থানটা দেখাইলেই হবে বা লোকেশনটা দেখাইলেই হবে। এখন যদি আমি এটাকে ভেক্টর ডায়াগ্রামে প্রকাশ করি তাহলে কি হবে জানেন? ভেক্টর ডায়াগ্রামে শুধু এই স্টেট অবস্থায় প্রকাশ করে না, চেঞ্জেস গুলোও দেখায়। যার ফলে আপনার এখানে একটা সরল রৈখিক বা একটা লাইন গুলো চলে আসে ডায়াগ্রামে, এরকম একটা লাইন চলে আসে, তখন শুধু এই পয়েন্ট থাকে না। তো এই ধরনের এই যে যেসব ডায়াগ্রামে আপনার যে লাইন সহ চলে আসে, তখন ওইটাকে আমরা বলে থাকি ভেক্টর ডায়াগ্রাম। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন এইটাকে আমি কি বলতেছি, বাইনারি এএসকে। এইটাকে কেন বলতেছি ভালো করে বুঝেন, গ্রাফটা দেখে বোঝা যাবে। এখন আপনি এখানে খেয়াল করেন, বাইনারি বলতেছি কেন এবং এএসকেও বা কেন বলতেছি। এখানে দেখেন, এখানে দুইটা পয়েন্ট আছে। একটা পয়েন্ট কোথায়? একটা পয়েন্ট হচ্ছে এইখানে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে এইখানে। এখন এই পয়েন্টের ম্যাগনিটিউড হচ্ছে সাপোজ ধরেন 0, যেহেতু অরিজিনেই আছে। আর এই পয়েন্টের ম্যাগনিটিউড আছে এখান থেকে, এই অরিজিন থেকে এতটুকু। তাহলে দুইটা পয়েন্টের আমার ম্যাগনিটিউড ডিফারেন্ট না? দুইটা পয়েন্টের কি আমার ম্যাগনিটিউড ভিন্ন হচ্ছে না? জি স্যার। আচ্ছা, ম্যাগনিটিউড ভিন্ন হচ্ছে কিন্তু ফেজ কি ভিন্ন হচ্ছে? এটার ফেজ যা, এটার ফেজও সেম না, ফেজ অ্যাঙ্গেল। জি স্যার। তাহলে আমার চেঞ্জ হচ্ছে কি অ্যামপ্লিটিউড। তাহলে আমার যদি অ্যামপ্লিটিউড চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আমরা ওটাকে কি বলে থাকি? এস কে না? জি হুম, স্যার। এই জন্য এটার নাম হয়েছে এস কে। কারণ বাইনারি কথাটা কেন আসছে? এখানে আমার কয়টা স্টেট আছে আমাকে বলেন তো, কয়টা স্টেট আছে? দুইটা না? জি স্যার। এই জন্য এটার নাম হচ্ছে বাইনারি। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে। এখন তাহলে এইটাকে আমি পিএস কে কেন বলছি? তাহলে দেখেন এইখান থেকে এইখানে একটা পয়েন্ট আছে, আর এখানে আরেকটা পয়েন্ট আছে, মানে দুইটা স্টেট। এইখান থেকে এইটার অ্যামপ্লিটিউড যা, এই পয়েন্টের আর এই পয়েন্টের অ্যামপ্লিটিউড কিন্তু সেম, ঠিক আছে? সেমই, দূরত্ব সমান, তার মানে অ্যামপ্লিটিউড সেম, রেডিয়াস সমান। কিন্তু ফেজ অ্যাঙ্গেল কি সমান? এটার ফেজ অ্যাঙ্গেল কিন্তু 0, নো স্যার। কিন্তু এটার ফেজ অ্যাঙ্গেল কি? এই অরিজিন থেকে ঘুরে এই পর্যন্ত, তার মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুইটার আমার অ্যামপ্লিটিউড সমান কিন্তু কি ভিন্ন? ফেজ। এই জন্য যেহেতু ফেজ ভিন্ন, এই জন্য এটাকে আমরা বলতেছি পিএসকে। যেহেতু দুইটা স্টেট আছে এই জন্য আমরা বলতেছি বাইনারি। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এগুলো আঁকতে পারতে হবে, বা আমি আপনাদেরকে একটা পিক দিলাম, ছবি দিলাম, বলবো যেটা আসলে কোন টাইপের মডুলেশন টেকনিক, ডিজিটাল মডুলেশন টেকনিক আর কি। এখন দেখেন এইটাকে আমি বলতেছি কি এএসকে, কারণ কি? ধরেন এইটা দেখে একটু বুঝা, ধরেন আমি আপনাদেরকে এরকম একটা দিলাম, সাপোজ ধরেন এরকম একটা দিলাম, এখানে একটা পয়েন্ট, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, আর হচ্ছে আপনার পয়েন্ট তো, আচ্ছা দাঁড়ান, পয়েন্ট গুলা কিভাবে দেওয়া যায়? সাপোজ ধরেন আমি আপনাকে পয়েন্ট দিলাম হচ্ছে এসকে, ধরেন আমি আপনাকে এইখানে 4টা পয়েন্ট দিলাম। তাহলে দেখেন এটার অ্যামপ্লিটিউড যত, তাহলে এটার অ্যামপ্লিটিউড ডিফারেন্ট, এটার অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট, আবার এটার অ্যামপ্লিটিউডও কি ডিফারেন্ট, মানে একই লাইনের উপরে আছে, অরিজিন থেকে অ্যামপ্লিটিউড সমান। আবার একটু খেয়াল করে দেখেন যে এইটার অ্যামপ্লিটিউড ঠিক থাকলো, আমার কি ফেজ অ্যাঙ্গেল কি সমান?
অ্যামপ্লিচিউড কিন্তু ঠিক নাই, অ্যামপ্লিচিউড ডিফারেন্ট, এটা থেকে এটার অ্যামপ্লিচিউড হচ্ছে এতটুকু, আবার এটা থেকে এটার অ্যামপ্লিচিউড হচ্ছে এতটুকু, তার মানে অ্যামপ্লিচিউড কিন্তু ডিফারেন্ট, কিন্তু ফেজ কি একই না? একই তো। তাহলে আমার এখানে চেঞ্জ হচ্ছে কি? অ্যামপ্লিচিউড, তো এই জন্য এটাকে বলতেছি এস কে। এখন কথা হইলো এখানে কয়টা পয়েন্ট আছে? চারটা। এই জন্য আমরা এটাকে বলতে পারি এম এর এস কে, কিন্তু এখানে আবার এম এর দিয়ে লিখলে এখানে বলে দিতে হবে এম সমান সমান কত। এখানে কয়টা সিম্বল আছে বা কয়টা স্টেট আছে? 1 2 3 4টা। এই জন্য এম সমান সমান 4 লিখে দিতে হবে। অথবা আপনি এটাও লিখতে পারেন 4 এর এস কে। কথা বোঝা গেছে? जी सर। আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সট গ্রাফ দেখি। এইটা কি একটু খেয়াল করেন। তো নেক্সট গ্রাফে যাওয়ার আগে আসলে এখানে দেখেন একটা কথা বলছে, সেটা কি? কিউ এ এম। তো এই জিনিসটার এইটার ব্যাখ্যা আমি দিব। ওটার ব্যাখ্যা যাওয়ার জন্য আমাদেরকে আরো কিছু জানার প্রয়োজন হবে। তো ধরেন আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিচ্ছি, দেখেন। আরেকটা টাইপের আর মডুলেশন টেকনিক আছে, যেটা হচ্ছে কি বলা হয় এ পি এস কে। এই এ মানে হচ্ছে অ্যামপ্লিচিউড, পি মানে হচ্ছে ফেজ, শিফট কিং মানে এই ক্ষেত্রে আপনার অ্যামপ্লিচিউড এবং ফেজ দুইটারই কি হয়? চেঞ্জ হয়। কথা বোঝা গেছে? এপিএসকে তে আপনার অ্যামপ্লিচিউড এবং ফেজ দুইটারই চেঞ্জ হয়। তাহলে আপনি যদি এইখানে একটু খেয়াল করে থাকেন, এইটাতে আপনি দেখেন এখানে আমার 4টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের আমার অ্যামপ্লিচিউড সমান না? দেখেন তো, অ্যামপ্লিচিউড সমান না? হুম, অ্যামপ্লিচিউড সমান না এটার? जी सर। जी सर। আচ্ছা, তাহলে যদি আমার অ্যামপ্লিচিউড সমান হয়, তাহলে আমার কি ফেজ অ্যাঙ্গেল কি সমান? ফেজ অ্যাঙ্গেল সমান না। এটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এতটুকু, এটার ফেজ অ্যাঙ্গেল এখান থেকে এখানে, তাহলে ফেজ অ্যাঙ্গেল আমার ডিফারেন্ট। তার মানে এখানে কি চেঞ্জ হচ্ছে? ফেজ। তার মানে বলতেছি কিউপিএস কে। যেহেতু এখানে 4টা পয়েন্ট আছে, তাহলে আপনি এটাকে বলতে পারেন কোয়াড্রেচার ফেজ শিফট কিং। অথবা আপনি এখানে বলতে পারেন এম এর পিএস কে, যেখানে আপনাকে এম এর লিখলে সেখানে আপনার এম সমান সমান 4 বলে দিতে হবে। অথবা আপনি এখানে ডিরেক্ট এম না লিখে এটাকে কি লিখতে পারেন? 4 এর পিএস কে। তখন আর এখানে আলাদা করে আপনার আর এম এর লিখতে হবে না। কথা বুঝা গেছে? जी सर। ওকে, তাহলে এইটা গেল। তাহলে আপনি এইটাকে একটু চিন্তা করেন তো, এই যে এইটাকে, এটাকে একটু হিসাব করে দেখেন তো। तो सर फेज एंगल सब सेम আছে, অ্যামপ্লিটিউডও তো সেম আছে। এখন দেখেন এটা কি কি হচ্ছে, যে এখানে কিন্তু আমার সেম কথাই, তাই না? অ্যামপ্লিটিউড সেম আছে, খালি পয়েন্টটা চেঞ্জ হয়েছে না? जी सर। তাহলে এখানে কয়টা পয়েন্ট আছে? গুণে দেখেন 8টা। এই জন্য, এবং जी শুধু सर। ফেজ চেঞ্জ হচ্ছে, এই জন্য আমরা বলতেছি পিএসকে বা এম এর পিএসকে, যেখানে এম সমান কত? 8। কথা ক্লিয়ার? जी सर। আচ্ছা, এখন আমি আপনাদেরকে এখন একটা নতুন জিনিস দেখাবো, এটাকে পরে আসতেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এপিএসকে। তাহলে একটু চিন্তা করেন, আমি এটার মধ্যেই দেখাই। এটা আমার কি পিএস, এটা আমার পিএসকে, তাই না? হুম, এটা আমার পিএসকে না? जी सर। जी सर। কারণ এখানে আমার শুধুমাত্র ফেজ শিফট হচ্ছে। এখন ধরেন আমি কি করলাম, এর বাইরে আরেকটা লেয়ার আছে, সাপোজ ধরেন এর বাইরে আরো একটা লেয়ার আছে, বা এক্সটার্নাল একটা সার্কুলার লেয়ার বলতে পারেন, যেখানে আরো কয়েকটা পয়েন্ট আছে। এখানে দেখেন এরকম হইতে পারে, জাস্ট আমি দেখানোর কথা দেখাচ্ছি। তাহলে দেখেন, তাহলে কি হইলো দেখেন, এই লেয়ারের মধ্যে, এই যে ভিতরে যে লেয়ার, এই লেয়ারের মধ্যে যতগুলো পয়েন্ট আছে তাদের অ্যামপ্লিচিউড সমান, কিন্তু ফেজ ডিফারেন্স আছে। আবার বাইরের লেয়ারে যেটা, আরেকটা লেয়ারে যেটা আছে পয়েন্টগুলো, সেই লেয়ারে আবার ম্যাগনিটিউড আলাদা রকমের না? जी सर। তার মানে এই অ্যামপ্লিচিউড আবার এই অ্যামপ্লিচিউড এক না, আবার তাদের মধ্যে আবার ফেজ ডিফারেন্সও আছে।
তার মানে এখানে আপনার দুটোই চেঞ্জ হচ্ছে, মানে অ্যামপ্লিটিউডও চেঞ্জ হচ্ছে আবার কি হচ্ছে, ফেজও চেঞ্জ হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কত, এপি এস কে। এখন আপনি যদি এখানে হিসাব করেন পয়েন্ট কয়টা আছে, ভিতরে ছিল আপনার হচ্ছে 4টা, 5 6 7 8 9 10 11 12, এই জন্য আমরা এটাকে বলতে পারি 12 এর এপিএস কে। ঠিক আছে। জি স্যার। তাহলে এটা গেল এপিএস কে। এখন দেখেন, তাহলে আমি এখন আপনাকে এটা বলতে পারি যে তাহলে এইটাকে কেন আমি এপিএস কে বলছি না, এটাকে কেন আমি কিউএএম বলতেছি। এটা বুঝার একটা ওয়ে আছে, এটা একটু আপনি হচ্ছে মন দিয়ে শুনে রাখেন। আপনার কিউএএম সেটা দেখতে হয়, মানে এখানেও আপনার কি হবে, প্রত্যেকটা পয়েন্টের অ্যামপ্লিটিউড এবং ফেজ এক এক রকম হবে। ঠিক আছে, এখানে আপনার প্রত্যেকটা পয়েন্টের ম্যাগনিটিউড এবং ফেজ কি হবে, এক এক রকম হবে। এবং আরেকটা কথা কি, আপনার এই টাইপের মডুলেশনের ক্ষেত্রে, দ্যাট মিন্স কিউএএম মডুলেশনের ক্ষেত্রে আপনার এটা এই যে ডায়াগ্রামটা দেখতে সেটা আপনার চতুর্ভুজের মতো হবে। ঠিক আছে, এইটা যখনই আপনি দেখবেন চতুর্ভুজের মতো হচ্ছে এবং প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ম্যাগনিটিউড এবং ফেজ আছে, তখন আপনি এটা কিউএএম লিখে দিবেন। এবং এখানে কয়টা পয়েন্ট আছে, 16টা, এই কারণে এটা হচ্ছে 16 এর কিউএএম। বুঝা গেছে? জি ওকে, তাহলে আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের এম এর ট্রান্সমিশন সিস্টেম, যেটা আমি আপনাদেরকে পড়াইলাম। তাহলে এটা গেল। এখন যেটা হচ্ছে দেখেন নেক্সট স্লাইডে, এই যে লাস্ট একটা স্লাইড আছে, কোয়াড্রেচার ফেজ শিফটিং এটা কিভাবে হয়, যে এখানে যেটা দেখাইছিলাম সেটা কিভাবে হয়, এটা একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখেন আপনার এই যে ডিজিটাল ডাটাটা সাপোজ হচ্ছে কি, যে ধরেন এখানে ডিজিটাল ডাটা কত ছিল, 0010 0213, তাই তো? তাহলে এখানে আপনার ডিজিটাল ডাটা ছিল সাপোজ এরকম ছিল ডিজিটাল ডাটাটা। তারপরে কি করা হয়েছে, এখানে মানে এখানে আপনার বিট স্প্লিটার আছে। বিট স্প্লিটার কি করছে, সে আপনার বিট গুলোকে ভাগ করে দিচ্ছে। কয়টা বিট করে, যে 2 বিট, সিরিয়াল টু প্যারালাল। এখানে আপনার দেখেন বিটগুলো সিরিয়ালে আছে, এই বিটগুলো থেকে সে কি করবে, দুইটা করে বিট আলাদা করবে। তাহলে এখানে যদি আমি দুইটা করে বিট আলাদা করি, থাকে কি কি, 11 01 10 00। এখন এই যে দুইটা করে বিট আলাদা করা হইলো, এইটা ডেসিমাল ভ্যালু 0, এটা হচ্ছে কত 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে কত 3। তাহলে এখানে আপনি কি করবেন, এই যে অড এবং ইভেন ভাগ করেন, এটা হচ্ছে আমার ইভেন। তাহলে এই বিটটা আপনার চলে যাবে এই, সরি, এই অড বিটে, যেহেতু আমার এটা বিজোড়, এটাও আমার বিজোড়, তাহলে এটাও চলে যাবে অড বিটে, মানে এইভাবে ভাগ করে ফেলবে। আর এটা হচ্ছে আমার জোড়, তাহলে সেটা চলে যাবে ইভেন বিটসে, এই যে এটাও আমার চলে যাবে ইভেন বিটসে। তাহলে এইভাবে ভাগ করে ফেলবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যেভাবে আপনার 2 বিট করে যেভাবে ভাগ করে ফেললো, ভাগ করে সে আপনার ইভেন বিট গুলোকে যেখানে রাখবে, অড বিট গুলোকে এখানে রাখলো। রাখার পরে ইভেন বিট থেকে ইভেন বিট গুলো আপনার একটা মডুলেটরে চলে যাবে, অড বিটের গুলো আরেকটা মডুলেটরে চলে যাবে, এবং ক্যারিয়ারের একটা ডিরেক্ট আমার এখানে ফেড করা হবে। আর আরেকটা ক্যারিয়ার সিগন্যালকে একটা ফেজ শিফট করে আবার এখানে মডুলেটরে ফেড করলে দুইটা থেকে দুইটা ডিফারেন্ট টাইপের মডুলেশন করে আমরা হচ্ছে, যদি আমরা এটাকে সামেশন করি, তাইলে আপনি এখানে কিউপিএস কে পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে দেখেন কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে কিন্তু আমাদের এই যে স্লাইডটা ছিল সেই স্লাইডটা কিন্তু শেষ। আমি আপনাদের সাথে এই স্লাইডটা আমি শেয়ার করে দিব, নো প্রবলেম।
একটা মিনিট। হুম। তো এখন যেটা হলো দেখেন, এইটা আমি স্লাইড আমি আপনাদেরকে শেয়ার করে দিব। এই স্লাইডটা আমার শেষ। তাহলে এইটাও ছিল আমাদের আহ, কি ডিজিটাল মডুলেশন, এটা গেল। তারপরে হচ্ছে আমরা পিসিএমটা পুরোটা পড়েছি, এটা আমরা পড়ে ফেলছি এই স্লাইডটা। তারপরে আমরা হচ্ছে এইটার যে ম্যাথের যে স্লাইডটা সেটা তো আমরা পড়ে ফেলছি, তাই না? এটা এই জি ক্লাসটা স্যার, আমরা এটা করছি। পড়ানো হয়েছে। হ্যাঁ, এই ক্লাসটা আমরা পড়ে ফেলছি। তাহলে আমরা ডিজিটাল মডুলেশনের এইটাও পড়ে ফেললাম এই যে আজকে। এই যে ডিজিটাল মডুলেশন এটা তো পড়ে ফেললাম, কিছু বাকি ছিল এটা শেষ করে ফেললাম। তাইলে আমি এখন এই যে এই ডেল্টা মডুলেশন এবং লাইন কোডিংটা দেখাবো। এটা দেখানো হয়ে গেলে তাহলে আপনার বাকি থাকবে জাস্ট এই ডিজিটাল মডুলেশনের ম্যাথ আর মাল্টিপ্লেক্সিং, এই দুইটা টপিক বাকি থাকবে। দুই টপিক বলতে এটা তো এটার মধ্যে চলে যাবে। তো ডেল্টা মডুলেশনটা একটু দেখাই, দেখেন। আমরা একটু আগে আমরা যখন শুরুতে পড়েছিলাম দেখাইছি আপনাদেরকে যে পালস মডুলেশন টেকনিকের মধ্যে 5টা নাম ছিল, তাই তো? 5টা নাম ছিল। একটা হচ্ছে কি ছিল বলেন, মনে আছে? পালস অ্যামপ্লিটিউড মডুলেশন ছিল, বলেন। স্যার পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, এই পালস যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন ছিল, পালস পালস উইডথ পজিশন মডুলেশন, মডুলেশন। পালস পজিশন, পালস কোড এবং ডেল্টা। এই যে এই পালস ডেল্টা উইডথ মডুলেশনটাই আমরা মডুলেশন, এখন পড়বো। এখন এই যে তিনটা, যেটা পালস অ্যামপ্লিটিউড, পালস উইথ এবং পিপিএম, এগুলো ছিল আপনার অ্যানালগ। আর পালস কোড এবং ডেল্টা মডুলেশন এটা হচ্ছে কি আমার ডিজিটাল পালস মডুলেশন। তাহলে আমরা এখন এটাই পড়বো। তো পড়ার আগে আমি এখন আপনাদেরকে কিছু জিনিস একটু দেখানো উচিত। তো আমরা কেন ডেল্টা মডুলেশনে যাচ্ছি, এটা একটা কোশ্চেন হইতে পারে, যেটা আসলে সুবিধাটা কি। তো আমরা তো পিসিএম পড়ছি, তাই না? পিসিএম পড়ছি না? পিসিএম জি স্যার। এইটার হচ্ছে পালস কোড মডুলেশন। এখানে কি করা হয়, এখানে যেটা করা হয়, আপনার ধরেন একটা অ্যানালগ সিগন্যাল থাকে, আমরা এই অ্যানালগ সিগন্যালটাকে কি করি, স্যাম্পলিং করি না? স্যাম্পলিং করে। জি স্যার। এই অ্যানালগ সিগন্যালটাকে কিন্তু স্যাম্পলিং করে আমরা কি করছি, স্যাম্পলিং করার পর কোয়ান্টাইজ করে কোয়ান্টাইজিং। এনকোডিং। কোয়ান্টাইজিং। হ্যাঁ, তাইলে এনকোডিং। এনকোডিং। তাইলে এটাকে তো আমরা হচ্ছে স্যাম্পলিং করে কোয়ান্টাইজ করে দেন হচ্ছে এনকোডিং করতেছি, গেল। তাহলে এইটা হলো আমার পিসিএম, যেখানে আমার স্যাম্পল ভ্যালুগুলোকে আমরা এনকোডিং করে থাকি, স্যাম্পল ভ্যালুগুলোকে। পিসিএম এর পরে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে ডিপিসিএম। তাহলে ডিপিসিএম এর মিনিংটা কি হইতে পারে, কেউ একটু আইডিয়া করতে পারবেন? ডাবল পালস কোডিং মডুলেশন, না, ডেল্টা। ডিফারেন্সিয়াল। তাহলে এটাকে আমরা কি বলতেছি, ডিফারেন্সিয়াল পালস কোডিং পালস মডুলেশন। কোড মডুলেশন। তাহলে আমরা এখন কথা হইলো যে এই যে আমরা পিসিএম থেকে ডিপিসিএম এ কেন যাইতে পারি। এই ডিপিসিএম এ কি করে জানেন, আপনার সরাসরি স্যাম্পলিং করার পরে কোয়ান্টাইজ করে না। সে কি করে, একটা স্যাম্পলিং এর ভ্যালু নেয়, তারপরে ধরেন আরেকটা স্যাম্পলিং এর ভ্যালু নিল, এই দুইটা স্যাম্পল, এই দুইটা স্যাম্পলিং এর মধ্যে সে কি করবে, সে ডিফারেন্সিয়াল মানে হচ্ছে ডিফারেন্স করবে। এই দুইটা স্যাম্পলের ভ্যালুর মধ্যে সে ডিফারেন্স করবে, করে এই যে ডিফারেন্স যে ভ্যালুটা, সেই ডিফারেন্স ভ্যালুকে সে কোয়ান্টাইজ করে দেন হচ্ছে কোডিং এনকোডিং করবে। কথা বোঝা গেছে পার্থক্যটা? জি স্যার। তাহলে সাপোজ ধরেন এখানে ছিল আমার একটা 20 অ্যামপ্লিটিউডের ভ্যালু, তাহলে সে কি করবে, এই যে 20 অ্যামপ্লিটিউডের ভ্যালুটাকে পিসিএম কি করবে, সরাসরি এটাকে কোয়ান্টাইজ করবে। কিন্তু ডিপিসিএম কি করবে, যে 20 অ্যামপ্লিটিউড একটা ভ্যালু নিল আর একটা হচ্ছে 30 অ্যামপ্লিটিউড একটা ভ্যালু নিল, দুইটা নিল। তারপর সে কি করবে, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স করবে। ডিফারেন্স করলে কত হচ্ছে, 10। তাহলে এই 10টাকে সে তখন কি করবে, কোয়ান্টাইজ করে স্যাম্পলিং করবে, ঠিক আছে? সরি, কোয়ান্টাইজ করে এনকোডিং করবে। এখন কথা হইলো যে তাহলে এটা মানে আপনার সুবিধাটা কি হয়, আপনি ধরেন আপনি জাস্ট একটা বড় সড় একটা ভ্যালু নেই, ধরেন পিসিএম এ আপনি একটা ভ্যালু নিছেন, সেটা হচ্ছে আপনার 400 ম্যাগনিটিউডের। তাহলে সেইটাকে স্যাম্পলিং করতে আপনার ধরেন কোয়ান্টাইজ করবেন বা এনকোডিং করবেন, তাহলে মিনিমাম এখানে আপনার
কত বিট লাগবে বলতে পারবেন? কত বিট লাগবে? এখানে এই 400টাকে যদি আপনি মানে কোয়ান্টাইজ করতে চান, কোয়ান্টাইজ করে এনকোডিং করেন, তাহলে আপনার 9টা বিট অবশ্যই লাগবে। এরপর আপনি ধরেন ডিপিসিএম এ একটা ভ্যালু আসছে আপনার হচ্ছে 400, স্যাম্পলের ভ্যালু, আর একটা ভ্যালু আসছে 410, তাহলে দুইটা ডিফারেন্স কত? 10 না? তাহলে এইটাকে যখন আপনি এনকোডিং করবেন তখন আপনার 4টা বিট দিলেই হয়ে যাবে। তাহলে আমার বিট কম লাগতেছে কোথায়? ডিপিসিএম এ না? হুম। জি স্যার। তাহলে আমার বিট কম লাগতেছে ডিপিসিএম এ। এই জন্য আমার কি হচ্ছে দেখেন, ডিপিসিএম এ আমার স্টোরেজ কম লাগে, ব্যান্ডউইথ কম লাগে, সেম ইনফরমেশন পাঠানোর জন্য আমার ডিপিসিএম এ কি হচ্ছে, ব্যান্ডউইথটা কম লাগতেছে পিসিএম এর তুলনায়। এই জন্য আমরা ডিপিসিএমটা পিসিএম এর তুলনায় প্রিফার করে থাকি, ঠিক আছে? ক্লিয়ার কেন আমার অ্যাডভান্টেজটা বললাম ডিপিসিএম এর? জি স্যার। ওকে, এখন আমি চলে যাব তাহলে ডিপিসিএম থেকে আমার আরেকটা এখন আসলে ডেল্টা। তাহলে আমি বলতে পারি যে তাহলে ডেল্টা মডুলেশনটা আমার প্রিফারেবল কেন বাকি পিসিএম এবং ডিপিসিএম এর তুলনায়? এটা কারণ হচ্ছে কি জানেন, এখানে আপনি শুধুমাত্র একটা বিটের মাধ্যমে, কি বললাম, শুধুমাত্র একটা বিটের মাধ্যমে আপনি মেইন সিগন্যালটাকে ট্র্যাক করে ফেলতে পারবেন। তার মানে একটা বিট যদি হয়, শুধুমাত্র একটা বিটেই আমার কাজ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমার বিট সংখ্যা সবচেয়ে কম, যেহেতু একটা বিট লাগে, এই একটা বিট দিয়ে আমি হচ্ছে গিয়ে কি করতে পারি, মেইন সিগন্যালকে রিকনস্ট্রাক্ট করতে পারি। তার মানে এখানে আমার ব্যান্ডউইথ সবচেয়ে কম লাগে। এই কারণে আমরা ওই পিসিএম বা ডিপিসিএম এর তুলনায় ডেল্টা মডুলেশনটাকে প্রিফার করে থাকি। কথা বোঝা গেছে? নেক্সট স্লাইডে চলে যাচ্ছে, দেখেন এখানে যে ডেল্টা মডুলেশনের কিছু কথাবার্তা বলা হয়েছে। তো এখানে মেইন যেটা হলো যে দেখেন কি বলছে, যে যখন আপনার ওই স্যাম্পল ভ্যালু বা ওই মেসেজ সিগন্যালের ভ্যালু বেড়ে যাবে তখন আসলে ওই যে ব্যান্ডউইথটা বেড়ে যায়। ওই যে বললাম বিট সংখ্যা বেড়ে গেলে আপনার ব্যান্ডউইথ বেড়ে যাবে, তখন সেটা একটা কনসার্নের সৃষ্টি হয়, যেহেতু আমার স্টোরেজও বেড়ে যাবে। এই কারণে আমরা কি করি, অন্য একটা অল্টারনেট মেথড ইউজ করি, যেটার নাম হচ্ছে ডেল্টা মডুলেশন। এবং ডেল্টা মডুলেশনে কি করা হয়, আপনার যে স্যাম্পলিংটা করা হয় সেটা অনেক বেশি করা হয় নাইকুইস্ট রেটের তুলনায়। কি বললাম, ডেল্টা মডুলেশনে আপনার যে স্যাম্পলিংটা করা হবে সেইটা হচ্ছে আপনার নাইকুইস্ট রেটের চেয়ে বেশি। এই জন্য এটাকে বলা হয় যে ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে আমরা ওভার স্যাম্পল করে থাকি। তাহলে ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ওভার স্যাম্পলিং করে থাকি। এখন যেটা হলো দেখেন এরপরের যে কথা, যে এইগুলো আমরা পড়ে ফেলছি, তাহলে নেক্সট স্লাইডে চলে যাব আমরা। এই যে ডেল্টা মডুলেশন, এখানে কি করা হয় জানেন, সিগন্যালটাকে কিভাবে করা হয়, এটাকে আমরা বলা হয় যে এইটা, এই যে ডেল্টা মডুলেশনটা দেখেন এই যেভাবে পালসটা আপনার সিঁড়ির মতো তৈরি হয়, সিঁড়ির মতো। এই জন্য এই মেথডটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট স্টেয়ারকেস মেথড। কি বললাম এই মেথডটাকে, এটাকে আপনার ডেল্টা মডুলেশনও বলা হয়, বা কি বললাম, অ্যাপ্রক্সিমেট স্টেয়ারকেস, অ্যাপ্রক্সিমেট স্টেয়ারকেস মেথডও এটাকে বলা হয়ে থাকে। ক্লিয়ার? এখন দেখেন তাহলে এখানে কিভাবে আপনার সিগন্যালটাকে নিয়ে আসা হয়। এখন এটাকে তাহলে আমি একটু কেটে দিই। ওকে, এখন যেটা একটু খেয়াল করেন, এখানে কি হয়, ধরেন আপনার একটা ভ্যালু থাকে কোয়ান্টাইজড ভ্যালু, আবার বলতেছি, একটা ভ্যালু থাকে আপনার ধরেন স্যাম্পলিং ভ্যালু, আর আরেকটা থাকে হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেশন ভ্যালু। দুইটা, এখানে দুইটা ভ্যালু থাকে। স্যাম্পলিং ভ্যালু তো মানে আপনি জানেন যে পয়েন্টে স্যাম্পলিং করতেছেন ওইটার ভ্যালু। এখন তাহলে খেয়াল করেন যে তাহলে কি হবে, যদি স্যাম্পলিং ভ্যালু
আমি এটাকে এসভি দিয়ে লিখলাম। যদি স্যাম্পলিং ভ্যালু আপনার অ্যাপ্রক্সিমেশনের যে ভ্যালু এভি সে যদি বড় হয়, তাহলে সে কি করবে জানেন? সে আপনার আউটপুটে একটা বাইনারি দিবে +1। এটার মানে সে আপনার একটা স্টেপ সাইজ দিবে, পজিটিভ স্টেপ সাইজ মানে ডেল্টা। আর আপনার যদি সেটা উল্টাটা হয়, তাহলে সে কি করবে? আপনার আউটপুট দিবে হচ্ছে 0। তখন তো আপনার বুঝে নিতে হবে এইটার যে স্টেয়ার কেস বা স্টেপ সাইজটা সেটা হবে -ডেল্টা। তার মানে এখানে স্টেপ সাইজটা দুইটা সীমাবদ্ধ, দুইটা পোর্শনের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে +ডেল্টা আর একটা হচ্ছে -ডেল্টা। কিন্তু এই যে যে ডেল্টা, দ্যাট মিনস যে স্টেপ সাইজ বা সিঁড়ির যে উচ্চতা, সেটা কিন্তু আমার ফিক্স, সেটা কিন্তু আপনার চেঞ্জ হবে না। এই ডেল্টার ভ্যালুটা সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। তো এই ডেল্টাটা আসলে কি, যে আমি আপনাদেরকে দেখাই, এই যে চিত্রের মাধ্যমে দেখাবো। এখানে আপনি ধরেন এই যে একটা, আমি আপনাদেরকে একটা সিগন্যাল এঁকে দেখাই। সাপোজ ধরেন কিভাবে এঁকে দেখাই, আচ্ছা ধরেন আমি নিজে আঁকি এখানে। একটা হোয়াইট বোর্ড নেই। ওকে, এখন দেখেন। তো আমি কি বললাম, ধরেন আপনি এখন তো আঁকবো সিগন্যালটা। তো কিভাবে আঁকা যাবে? এই যে দেখেন, এই যে এটা ধরেন আমার অ্যানালগ সিগন্যাল। এখানে যখন আমার এইটা, এটা ধরেন আমার এক্সিসটা এঁকে দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে। তাহলে যে এক্সিসটা আঁকলাম, ঠিক আছে। তাহলে ধরেন আমি স্যাম্পল নিচ্ছি কোন কোন পয়েন্ট গুলোতে, সেটা একটা ভিন্ন কালার দিয়ে চুজ করি। তাহলে যে এই পয়েন্টে স্যাম্পল নিচ্ছি, এই পয়েন্টে স্যাম্পল নিচ্ছি, এই পয়েন্টে, এই পয়েন্টে, এই পয়েন্টে স্যাম্পল নিচ্ছি, এই পয়েন্টে নিচ্ছি, এই পয়েন্টে। এইভাবে এইভাবে আমরা এই পয়েন্ট গুলোতে স্যাম্পল করতেছি, ঠিক আছে, যে এই পয়েন্ট গুলোতে। এটা হচ্ছে এই পয়েন্ট গেল, তারপর এটা হচ্ছে এই পয়েন্ট। এই যে এই পয়েন্ট গুলোতে আমরা স্যাম্পল করতেছি। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এই পয়েন্টের স্যাম্পলের ভ্যালু কোনটা? এটা না? হ্যাঁ, একটু রেসপন্স করতে হবে। এই পয়েন্টের স্যাম্পলের ভ্যালু কিন্তু এটা। তা আমি ধরে নিলাম আমার অ্যাপ্রক্সিমেশনের যে ভ্যালুটা, আমি আবার বলতেছি দেখেন, ধরেন আপনার এই পয়েন্টের স্যাম্পলের ভ্যালু হচ্ছে কি, যে এই যে এটা, এই যে এই পয়েন্টের স্যাম্পল ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে। তাইলে এখন আমি ধরলাম আমার অ্যাপ্রক্সিমেটের ভ্যালু আসছে এইখানে, অ্যাপ্রক্সিমেটের যে ভ্যালুটা সেটা ছিল এইখানে, এই যে। তাহলে দেখেন এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যালু, আর তাহলে এইটা হচ্ছে আমার কি? অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে স্যাম্পল ভ্যালু বড় না অ্যাপ্রক্সিমেট ভ্যালু বড়, বলেন তো? sample value বড়। স্যাম্পল ভ্যালু বড়। তাহলে যদি আপনার স্যাম্পল ভ্যালু বড় হয়, তাহলে কি হবে? +ডেল্টা। তাহলে আপনার এই সিগন্যালটা কি করবে জানেন? একটা +ডেল্টা পরিমাণ আপনার উপরের দিকে উঠে যাবে। এই যে উঠে গিয়ে, এই যে এই পর্যন্ত উপরে উঠে গেল, উঠে গিয়ে এরপর একটা আলাদাটা মানে উন্নীত হয়ে সে আবার এটাকে ধরে রাখছে, আবার এই পয়েন্টে স্যাম্পল করছে, এই যে পয়েন্ট। তাহলে এইখানেও আমার স্যাম্পল ভ্যালু কি বড়। তাহলে আমরা কি করবো, এখানেও আবার একটা স্টেপ সাইজ হয়ে একটা অন্য একটা লেভেলে চলে গিয়ে এখানে। এরপরও দেখেন এইটার বড়। তাহলে এরপরে কি হলো, এই যে এইখানে উন্নতি হয়ে এই পয়েন্টে যে সে এই, আমি একটু ইয়া করে নিই, ধরেন এখানে গেল, এখানে গিয়ে সে এখানে আসলো, এইভাবে আসলো। আসার পরে দেখেন এখন কিন্তু আমার কেউ দাগাদাগি করবেন না, মাইনুল। এখন যেটা হচ্ছে দেখেন, তাহলে এখানে আমার কিন্তু আবার কি হয়ে গেছে, আমার অ্যাপ্রক্সিমেটের ভ্যালু বেশি হয়ে গেছে না? হুম, স্যাম্পল ভ্যালুর তুলনায় কিন্তু অ্যাপ্রক্সিমেটের ভ্যালু বেশি হয়ে গেছে। যদি এরকম হয় তাহলে কি হবে, তখন আপনার এই যে সিগন্যালটার যে স্টেপ সাইজ, যেটা আগে পজিটিভ দিকে ছিল, এখন সেই সিগন্যালের স্টেপ সাইজটা যে নেগেটিভ দিকে হয়ে যেরকম যাবে। এই যে এইভাবে যাবে।
এখন আবার যদি এই পর্যায়ে চলে আসে, এই যে এখানে চলে আসলো, তাহলে দেখেন এখানে কিন্তু আবার স্যাম্পল ভ্যালুর চেয়ে বড় হয়ে গেছে। তখন কি করবে, তখন আবার পজিটিভ স্টেপ সাইজ এইভাবে করে সে আসলে যেভাবে ট্র্যাক করতে থাকবে। তাইলে দেখেন এই সবুজ সিগন্যালটাকে যদি আমি এখন দেখি, তাহলে এখান থেকে পরবর্তীতে যে মেইন সিগন্যাল যেটা ছিল, যেটা আমি যে কালো কালার দিয়ে দেখাইছি, তাহলে এইটাকে কিন্তু এইভাবে নিয়ে আসা যায় কিভাবে, যে দেখেন সাপোজ ধরেন এইটাকে নিয়ে নিয়ে যে এই পয়েন্টগুলোকে নিয়ে নিয়ে আমি পরবর্তীতে ট্র্যাক করতে চাচ্ছি, এই যে এই পয়েন্টগুলোকে নিয়ে, এটার মিড পয়েন্টগুলোকে নিয়ে, তাহলে দেখবেন সুন্দর একটা সিগন্যাল তৈরি হবে। এই যে দেখেন এইভাবে সিগন্যাল ট্র্যাক করা যায় মেইন সিগন্যালটাকে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমার মেইন সিগন্যাল ছিল কালোটা, তারপরে ডেল্টা মডুলেশন করার পর আবার এখান থেকে যখন আমি রিকনস্ট্রাক্ট করব, তখন আমার সিগন্যালটা ওই যে লাল কালারের মতো। তাহলে দেখেন তো দুইটা সিগন্যালের শেপটা প্রায় সেম আছে না? হুম, जी सर। দুইটা সিগন্যালের শেপ কিন্তু প্রায় সেমই আছে, তাহলে কিন্তু মোটামুটি ট্র্যাক হয়ে গেছে। কিন্তু একটা প্রবলেম আছে, এখন প্রবলেম গুলো কথা বলবো। দেখেন এখন প্রবলেম গুলো কি, এই যে এখানে দেখেন এই যে প্রবলেমটা, এই যে দেখেন আপনার যে সিগন্যালটা ট্র্যাক হয়েছে এখানে, এই যে এটা ছিল মেইন সিগন্যাল, এইটা কি একদম কি সাথে সাথে ট্র্যাক হয়েছে? তাদের মাঝখানে একটা ইরর আছে না? এই যে দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে না? হুম, ডিফারেন্স আছে না? जी এই যে सर। এই যে এখানে কিন্তু সিগন্যালটা যে এরকম ভাবে जी তৈরি হবে, सर। একদম কিন্তু একদম এটার সাথে মানে এক্সাক্ট কিন্তু হয় না, মানে একটা ডিফারেন্স আছে। তাহলে এইখানে এই যে দেখেন একটা ডিফারেন্স আছে। আবার এখানে কি হচ্ছে দেখেন, এখানে আমার মেইন সিগন্যালটা এই যে এটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কিন্তু এখানে কি হলো, আমি যদি এখান থেকে আবার সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই, দেখেন কি হবে, এই যে এরকম একটা স্পাইক তৈরি হবে না? হুম, সাপোজ ধরেন এই দুইটা যে ইরোর, এই দুইটা ইরোরের দুইটা ভিন্ন নাম আছে। তাহলে আমি কোন টাইপের ইরোর কথা বলতেছি একটু ভালো করে খেয়াল করেন, যে একটা মিনিট, আমি হোয়াইট বোর্ড অন করি। আচ্ছা গেল। তাইলে আমি দেখতে পাচ্ছি ধরেন এইটা হচ্ছে আপনার একটা সিগন্যাল। তো এখন কি হচ্ছে, আপনার সিগন্যালটা ট্র্যাক হইতে যেরকম একটু সময় নেয়, তাইলে যেরকম, তাহলে দেখেন এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাইলে এইটা একটা, আর আরেকটা কি, ধরেন আমার সিগন্যালটা এই পর্যায়ে চলে এসে ধরেন এই যে এরকম স্থির হয়ে গেছে, কিন্তু আমার যখন এই সবুজ সিগন্যালটা ট্র্যাক করতেছি, ডেল্টা মডুলেটেড সিগন্যাল, এখানে হওয়ার পরে কি হলো, সাপোজ ধরেন এখানে ছিল, সাপোজ ধরেন এখানে ছিল, তাহলে এখানে এটা যদি স্যাম্পল করা হয় তাহলে এটা উপরে চলে গেল, আবার এটা বেশি হয়ে গেছে এই যে এরকম আসলো, তাহলে এই যে দেখেন এভাবে আপস এন্ড ডাউন হবে না? হুম, তাহলে আপ এন্ড ডাউন যদি হয়, তাহলে আমার এখান থেকে যখন আমি রিকনস্ট্রাক্ট করব এইখান থেকে, তখন আমার সিগন্যালটা দেখতে কিরকম হবে? সাপোজ ধরেন এই যে এরকম হবে না? এরকম হবে না? হ্যাঁ, তাহলে দেখেন এখানে কিন্তু আসলে কিন্তু আমার সিগন্যালটা চেঞ্জ হয় নাই, কিন্তু তারপরেও কি হচ্ছে, আমার সিগন্যালটা আপস এন্ড ডাউন করতেছে। এটা একটা ইরোর, যেখানে আসলে আমার লাল সিগন্যালটা এরকম হওয়া দরকার ছিল, চেঞ্জ হবে না, কারণ এখানে আমার কালো সিগন্যালটা কোনো চেঞ্জ হয় নাই, এইটা। আর এখানে দেখেন এক্স্যাক্টলি ট্র্যাক করতে পারছে না, এইটা আরেকটা ইরোর। তাহলে এইটা হচ্ছে কখন, এই ইরোরটা কখন তৈরি হয়, এই যে ইরোরটা, এই ইরোরটা হচ্ছে যখন আপনার সিগন্যালটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। কি বললাম, যখন আপনার সিগন্যালটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে বা ফাস্ট। স্যার আপনার স্ক্রিন শেয়ার আসতেছে না। আমার তো দেখা যাচ্ছে, কেন কেউ দেখতে পাচ্ছেন না? এতক্ষণ তো আসছিল, এখন আসছিল না। বাকিদের কি অবস্থা, বাকিরা দেখতে পাচ্ছেন না? স্যার এখন দেখা যাচ্ছে, তখন ওইটা আপনাদের হচ্ছে একটু নেটের প্রবলেম, তো এই কারণে, বাট রেকর্ডিং এ ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন যেটা বলতেছি দেখেন, তাহলে আপনাদেরকে যদি আমি একটু এখন স্লাইডটা দেখাই, তাহলে দেখেন স্লাইডে কি হয়েছে দেখেন, এই যে এই যে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এটা কি হচ্ছে, যখন আপনার সিগন্যালটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে,
তখন আমার এই যে স্টেপ সাইজ, এই যে ডেল্টাটা একটা ফিক্স থাকার কারণে কি হয় জানেন, আপনার হচ্ছে এই যে একটা নির্দিষ্ট আপনার উঠতে এই যে ট্র্যাক করতে একটু সময় লাগে, যেহেতু আমার ডেল্টাটা ফিক্সড, নির্দিষ্ট সিঁড়ি উচ্চতায় 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 এই পর্যন্ত পৌঁছাইতে তার একটা সময় লাগে। তাইলে এই যে এই জন্য আপনার এই যে এখানে দুইটার মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়, এটাকে বলা হয় স্লোপ ওভারলোড ডিস্টরশন। আরেকটা এরর কি হয়, ওই যে আমি আপনাকে বললাম যে সিগন্যাল কনস্ট্যান্ট আছে, কিন্তু স্টেপ সাইজের কারণে আপনার সিগন্যালটা যেরকম আপ এন্ড ডাউন করে, নয়েজ ক্রিয়েট করে, ওইটাকে আমরা বলতেছি গ্র্যানুলার নয়েজ। তাহলে এইটাকে কিভাবে দূর করা যায়? এইটা দূর করার জন্য আপনার আরেকটা মডুলেশন টেকনিক আছে যেটাকে বলা হয় এডিএম। এই এ মানে হচ্ছে অ্যাডাপটিভ, অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন ইউজ করে আমরা ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে আমরা দূর করতে পারি। কথা বোঝা গেছে? তাহলে কিভাবে দূর করা যায়? সাপোজ ধরেন আমার তো এখানে দেখেন কি বলছি, যে আমার কিন্তু এই জায়গাটাতে এই এডিএম এর ক্ষেত্রে কি হয় জানেন, এই যে ডেল্টা যেটা আছে ডেল্টা, এটা কিন্তু আর ফিক্স থাকে না, এটা কম বেশি হইতে পারে। যেটা ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে এই ডেল্টাটা ফিক্স ছিল, মানে সিঁড়ির যে উচ্চতাটা সেটা ফিক্স ছিল, কিন্তু এই ক্ষেত্রে সেটা আর ফিক্স থাকে না, সেটা আপনার চেঞ্জ হইতে পারে। তাহলে কি হয়, ধরেন এখানে আমার কিন্তু এই যে সিগন্যাল খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি করতে পারি, সাপোজ ধরেন আপনার এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ছিল এখানে, তাহলে এইখানে যেহেতু আপনার ক্ষমতাটা আছে যে আপনার খুব তাড়াতাড়ি, মানে এটা হচ্ছে যে আপনার স্টেপ সাইজটা কম বেশি হইতে পারে, তাহলে কি হয় যে এরকম করে সে আপনার খুব এরকম করে আপনার একবারে ধরেন এই যে এখানে আপনি স্যাম্পল করছেন, এই যে এখানে স্যাম্পল করছেন, সেইভাবে খুব তাড়াতাড়ি আপনার সিঁড়ির উচ্চতা বাড়ায় নিয়ে দেন এই যে ট্র্যাক করতে পারে। বুঝা গেছে? এইটা তাহলে এইভাবে আমার স্লোপ ওভারলোড ডিস্টরশনটা আপনার হচ্ছে ইয়া করা যায়, ওভারলোড মানে অ্যাভয়েড করা যায়। আর গ্র্যানুলার নয়েজটা কিভাবে অ্যাভয়েড করা কিভাবে করা যায়, ধরেন আমার এখানে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাহলে কি করবে জানেন, এখানে আপনার স্টেপ সাইজ গুলো খুব ছোট ছোট তৈরি করবে, এইরকম ছোট, মানে খুব বেশি উঠবে না। যদি খুব বেশি না উঠে তাহলে দেখবেন এই যে এটা এটা কিন্তু এটাকে ক্রস করবে না, যার ফলে তখন আর এই যেরকম স্পাইক তৈরি হবে না, যার ফলে তখন এখানে আপনি দেখবেন স্মুথ একটা সিগন্যাল তৈরি হবে। এইটা হচ্ছে আপনার আলটিমেটলি আমি বললাম যে আপনার ডেল্টা যেটা আছে স্টেপ সাইজ, সেই স্টেপ সাইজটা যদি আপনি কম বেশি করতে পারেন তাইলে আপনি মানে যেটা করা পসিবল হয় এডিএম এ, তাহলে আপনার এই স্লোপ ওভারলোড ডিস্টরশন এবং হচ্ছে গ্রানুলার নয়েজ এগুলো কি করা যায়, দূর করা যায়। কথা বোঝা গেছে? তাহলে এখন দেখেন এইখান থেকে এই যে সিগন্যাল থেকে যদি আমি দেখাই যে এই যে এই বাইনারি সিকোয়েন্সটা কিভাবে আসলো, এটা আসলে আপনার মোড যে ডেল্টা মডুলেটর আউটপুট যেটা যেভাবে বাইনারি আকারে আসে সিরিয়াল আকারে, তাহলে কিভাবে আসে আপনি এখানে খেয়াল করেন, এইটা আপনার এই যে ফার্স্টে এইটা আপনার যে নিচের দিকে গেছে তাহলে 0, তারপরে এই যে এখানে থেকে তারপর আবার নিচে গেছে তাহলে কত 0, এরপরে হচ্ছে আপনার থেকে ওই যে উপরের দিকে উঠছে তার মানে 1, এই যে আবার নিচের দিকে গেছে 0, তারপর আবার উপরের দিকে উঠছে 1, তারপরে যে 1 1 1 1, তারপরে যাবে 0 1 0 0 0 0 0 0, এই যেভাবে চলে আসছে। তাহলে এইভাবে আসলে আপনার ডেল্টা মডুলেটরের আউটপুটটা চলে আসে। আমি যদি আপনাদেরকে ব্লক ডায়াগ্রামটা দেখাই, এই যে ব্লক ডায়াগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ডেল্টা মডুলেটরের ব্লক ডায়াগ্রাম। কি হয় জানেন, এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে আপনার স্যাম্পল ইনপুটটা থাকে, আর একটা বলছিলাম যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সেই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এই যে এখান থেকে তৈরি হয়, এখান থেকে তৈরি গিয়ে এখানে চলে আসে। দুইটার মধ্যে এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু এবং স্যাম্পল দুইটার মধ্যে একটা ডিফারেন্স হয়, যদি আপনার ওই যে বললাম ওই ডিফারেন্সটাকে কোয়ান্টাইজ করে একটা সিঙ্গেল বিট, এটা কিন্তু সিঙ্গেল বিট বা এক বিটের একটা ইনকোডার, এক বিটের একটা এনকোডার চলে আসে, এবং ওইটা আপনার আলটিমেটলি যে 0 1 বা 0 এইভাবে এইভাবে আলটিমেটলি আপনার সিরিয়াল আকারে ওই এই ডিএম ওয়েভের এখানে আউটপুট হিসাবে পাবেন, যেটা যে এখানে এই যে এটা যেটা ছিল। এবং এই 0 মানে তখন আপনার এই যে এইটা হচ্ছে আপনার এই সিঁড়িটা নিচের দিকে যাবে, আর 1 মানে হচ্ছে সিঁড়িটা উপরের দিকে যাবে। কথা বোঝা গেছে? হুম। जी सर। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ম্যাথস দেখবো। তো দেখেন, তো স্লোপ ওভারলোড ডিস্টরশন, এখানে একটা সূত্র, এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এটা মনে রাখতে হবে। এটা কি বলছে যে আপনি যদি স্লোপ ওভারলোড ডিস্টরশনটা অ্যাভয়েড করতে চান, মানে এইটাকে যদি আপনি এই ইরোটাকে যদি আপনি অ্যালাউ না করতে চান, তাহলে আপনাকে এই কন্ডিশনটা ফিল আপ করতে হবে।
তাহলে এই রিলেটেড একটা ম্যাথস দেখবো আমরা। এখানে কি বলছে দেখেন, কনসিডার এ সাইনোসয়েডাল সিগন্যাল। তাহলে সাইনোসয়েডাল সিগন্যালটা কিরকম, এই যেটা মেসেজ সিগন্যালটা বলে দেওয়া আছে এম অফ টি ইকুয়ালস টু এ কজ ওমেগা এম টি, যেটা অ্যাপ্লাই করা হয়েছে ডেল্টা মডুলেটরে। তার মানে এটা হচ্ছে একটা ডিএম, মানে ডেল্টা মডুল ডিজিট, মানে ডেল্টা মডুলেশন করা হয়েছে। এখন এই মেসেজ সিগন্যালটা ডেল্টা মডুলেটরে অ্যাপ্লাই করার ফলে স্টেপ সাইজ আসে হচ্ছে ডেল্টা। এখন আমি বলছি যখনই আপনি ডেল্টা মডুলেশন ইউজ করবেন তখন এই ডেল্টাটা কিন্তু ফিক্স থাকবে, এটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। ধরেন এই ডেল্টার মান যদি 5 হয় তাহলে আপনার 5ই ফিক্স, তার মানে সে আপনার হয় 5 সিঁড়ি পরিমাণ উপরে যাবে অথবা 5 সিঁড়ি পরিমাণ নিচে আসবে, প্লাস ডেল্টা মাইনাস ডেল্টা হতে পারে। কিন্তু স্টেপ মানে যেটা 5টা সিঁড়ি, সে 5টা সিঁড়ি মানে সে বুঝাবে। এখানে 5টা থেকে 6টা হওয়ার কোনো স্কোপ নাই ডেল্টা মডুলেশনের ক্ষেত্রে। তাহলে বলছে যে শো দ্যাট, যে আপনার ওভারলোড, এই স্লোপ ওভারলোড ডিস্টরশন তখনই আসবে যখন আপনার এই কন্ডিশনটা ফিল আপ হবে, এইটা শো করতে বলেছে। তাহলে কিভাবে আমরা করতে পারি, তো এফএস মানে কি, এফএস ইকুয়ালস টু, আমরা জানি এফএস ইকুয়ালস টু 1/ts, আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু 1/t, যেটা আমরা আগেই জানি। এখানে এফএস ইকুয়ালস টু 1/ts, এফএস মানে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে আলটিমেটলি এখান থেকে আমি বলতে পারি এফএস ইকুয়ালস টু 1/ts। তাহলে আমরা মেসেজ সিগন্যাল এখানে বলা আছে এ কোজ ওমেগা এমটি। তাহলে এইটাকে আমরা জানি, দেখেন এই যে সূত্রটা দেখেন, আমরা বলছিলাম যে স্লো ওভারলোড ডিস্টরশন যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে এই সূত্রটা নিয়ে আসতে, এটাকে কনসিডার করতে হবে। দ্যাট মিনস এই যে ডেল বাই টিএস এর মানে কি, আপনি জানেন ডেল বাই টিএস মানে হচ্ছে কি ডেল 1/ts মানে হচ্ছে এফএস, তাহলে ডেল ইন্টু এফএস। এই ডেল ইন্টু এফএস যদি আপনার গ্রেটার দেন অর ইকুয়ালস টু এরকম যদি হয়, তাইলে আপনার এই ওভারলোড, এই কি বলে স্লোপ ওভারলোড ডিস্টরশনের এই ইরোডটা আর আসবে না। বাট তার মানে এখানে যদি এরকম হয় ডেল ইন্টু এফএস, এটা যদি আপনি মেনটেন করেন তাহলে কিন্তু আপনার আর ওই ইরোডটা আসবে না। তার মানে ইরোডটা তাহলে কখন আসবে, যদি আপনার এরকম হয়, এটা ভায়োলেট করে, তার মানে এটা যদি এরকম হয় তাইলেই কিন্তু আপনার ইরোডটা চলে আসবে। তো সেটাই আমরা দেখাবো। তাহলে কি হচ্ছে যে এখান থেকে আমরা যে ডেল্টা ডেল্টা তো আমরা জানি, আর এফএস মানে হচ্ছে কি 1/ts। তাহলে এখন এখান থেকে আমরা ডিএমটি বাই ডিটি এটা বের করতে হবে। তাহলে মেসেজ সিগন্যাল মানে হচ্ছে এইটা। তাহলে এখান থেকে যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, এ এই যে এটা এই চলে আসলো, কজ ওমেগা টি এম মানে হচ্ছে ওমেগা এমটি মানে হচ্ছে মাইনাস সাইন ওমেগা এমটি। এবং এটা যেহেতু আমার ওমেগা এমটি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করেন তাহলে আসবে হচ্ছে ওমেগা এম। তাহলে যে ওমেগা এম চলে আসলো। ডিফারেন্সিয়েশনটা বুঝা গেছে? হুম। এখন যেটা হলো দেখেন, তাহলে আমি অ্যাভয়েড কখন করতে পারবো, যখন আপনার এইটাকে ফুলফিল হবে। তার মানে এই যে ডেল বাই এফ, ডেল ইন্টু এফএস বা ডেল বাই এটিএস, এটা যদি আপনার ফুলফিল হয়, এখানে আপনি মানগুলো বসান, তাহলে আলটিমেটলি এইটা হইলে আপনার স্লোপ ওভারলোড ডিস্টরশন কি হয়, অ্যাভয়েড করা যায়। তাহলে এটাকে যদি আমি অ্যাভয়েড না, এটাকে যদি আমি না মানি তাইলে তো আমার স্লোপ ওভারলোড ডিস্টরশন চলে আসবে। না মানা মানে কি, এখানে বলছি এটার চেয়ে ছোট হবে বা সমান হবে, তার মানে না মানা মানে এটা যদি এটার চেয়ে বড় হয়, এটা চেয়ে যদি বড় হয় তাহলে আপনার স্লো ওভারলোড ডিস্টরশনটা চলে আসবে, মানে যদি এইটা কন্ডিশনটা হয়। এই যে কথা বোঝা গেছে? হুম, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, লাস্ট একটা জিনিস দেখাই দিই আপনাদেরকে। আমরা কিন্তু এসএনআর নিয়ে অনেক কথাবার্তা বলছি, সিগন্যাল টু নয়েজ রেশিও। ঠিক তেমনি ভাবে যখন ডেল্টা মডুলেশনের নিয়ে কাজ করব তখন এসএনআর এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনাকে মনে রাখতে হবে। আমাকে বলেন তো, এই যে এসএনআর থেকে আমি এই যে এই ফর্মুলাটাকে ইউজ করে যে ভ্যালুটা পাবো, আপনার এসএনআর জানেন দুইটা ইউনিট থাকে, একটা হচ্ছে যেখানে কোনো ইউনিট নাই, আর একটা হচ্ছে কি ডেসিবেল স্কেল ইউনিট। তাহলে এই যে ফর্মুলাটা আমি ইউজ করে যে মানটা পাবো সেটা কি ইউনিট লেস হবে না ইউনিট থাকবে, বলেন তো? ইউনিট লেস হবে না। এটা ইউনিট লেস হবে। গুড। কিরকম, কেমনে বুঝলাম দেখেন, এখানে কিন্তু আমি এসএনআর যেটা সেটা কি সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজের পাওয়ার। তাহলে এই পাওয়ার পাওয়ার কাট করলে কিন্তু আমার এখানে কোনো ইউনিট আসে না, তার মানে এখান থেকে আমি যে ভ্যালুটা পাবো এসএনআর এ সেটা হচ্ছে ইউনিট লেস ভ্যালু। যদি আমি পরে এসএনআর এ ডিবি স্কেলে মান বের করে তাহলে কি করবেন, লগ 10, এই যে এসএনআর ভ্যালু যেটা সেটা এখানে বসাই দিবেন, তাইলে আপনার এসএনআর এর ভ্যালুটা আলটিমেটলি ডিবি স্কেলে বের হয়ে চলে আসবে। কথা বোঝা গেছে? তাহলে এখানে একটু দেখেন, এই এফএস মানে হচ্ছে কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি,
এই এফ ক্যাপিটাল এম এর মানে হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি অফ লো পাস ফিল্টার। লো পাস ফিল্টার দেখতে কিরকম হয়? লো পাস ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে এরকম এরকম হয়। তাহলে এটা কাট অফ ফ্রিকোয়েন্সি কোনটা? আসলে ওইটাই হচ্ছে আপনার কাট অফ ফ্রিকোয়েন্সি। এই যে এটা, যে পয়েন্টে আপনার লো পাস ফিল্টারটা এই ফ্রিকোয়েন্সির পরে আর কোনো সিগন্যালকে পাস করতে দেয় না, তাহলে এই যে পয়েন্টটা সেটাকে আমরা বলতেছি কাট অফ ফ্রিকোয়েন্সি। সেটা কোথাকার কাট অফ ফ্রিকোয়েন্সি? এই রিসিভারের যে আপনার লো পাস ফিল্টার থাকে সেটার কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ক্যাপিটাল এম। তারপর এফ এম, এই স্মল এম এর মানে হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এই আর কি। তাহলে এখন এটাকে আপনি যদি এখানে বসান তাহলে আপনি এই এসএনআর এর ভ্যালু নিয়ে আসতে পারবেন। এই রিলেটেড ম্যাথ আছে, দেখেন কি বলছে, ডিটারমাইন দ্য আউটপুট এসএনআর ইন এ ডিএম ফর এ 1 কিলোহার্টজ সাইনোসয়েডাল। এটা 1 কিলোহার্টজ সাইনোসয়েডাল মানে কি? এটা হচ্ছে আপনার এফ স্মল এম, আর স্যাম্পল রেট এত, তার মানে এটা হচ্ছে এফ এস 32 কিলোহার্টজ উইথাউট স্লোপ ওভারলোড এন্ড ফলোড এ এত পিকো, এটা হলে এফ ক্যাপিটাল এম। এটা যদি আপনি ফলো করেন, মানগুলো বসাই দিবেন, আলটিমেটলি এসএনআর ভ্যালু চলে আসবে এত। এটা যদি আপনি ডেসিবেল স্কেলে বের করতে চান তাহলে আসবে হচ্ছে 10 লগ, বলছিলাম ওই এসএনআর ভ্যালুটা আপনার এই ফর্মুলায় বসাইতে হবে। তাহলে আপনি আলটিমেটলি 24.9 ডিবি পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, এই ম্যাথটা এখানে দেখেন, এই ম্যাথটা দেখাই দিচ্ছি, এটা লাস্ট। এখানে কি বলছে দেখেন, ডাটা, আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিবনি, সমস্যা নেই, আজকে এই পর্যন্তই থাকুক। তাহলে এইটা দেখাই দিবনি, এটা আপনাদের একটু নিজে পড়ে নিবেন, না বুঝতে পারলে পরে আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে এই দুইটা আমার এই এই মানে ডেল্টা মডুলেশনের এই দুইটা ম্যাথ বাকি রইলো, তারপর আমরা লাইন কোডিং এ চলে যাব, ঠিক আছে?